সেরকম ভাবে আর কি বিড়বিড় করে মন্ত্র পাঠ করছে। তো হঠাৎ করেই একটা অদ্ভুত ঘটনা ঘটে। তর্জনী নির্দেশ করে বলতে থাকে যে মা আমার উপর বসে আছে। তোর কি মনে হয় তুই পারবি আমায় ছাড়াতে? আছে, মা আমার উপর ভর করে আছে। এরকম মাটি নখ দিয়ে খুঁচিয়ে ওই ওঝার দিকে না এরকম ছুঁড়ে মার। প্রাণের মায়া থাকলে এখান থেকে চলে যা। আমি টিকটিকি আবার ডেকে উঠল, মানে প্রাণের আশা নেই, আমি একে খাবো, এর সময় হয়ে এসছে, 11 দিনের মাথায় এর সময় শেষ হবে। মুখমণ্ডলের শিরা উপশিরা ফুলে উঠেছে এবং সেগুলো মানে কালশিটে নীল রঙের। দোষ আছে, এ জীবনে অনেক রকম ভাবে সাপেদের ক্ষতি করেছে, প্রয়োজনে তাদের মেরেছে এবং তাদের অনেক রকম ভাবে ক্ষতি করেছে। নমস্কার, আমি ডি চ্যাক্স। যারা এই ঘটনাটা দেখছো বা শুনছো তারা প্রত্যেকেই জানো আমার একটা গল্পম্যান বলে চ্যানেল আছে। তোমরা অনেকেই জানো বা দেখেছো যে আমি বেশ কিছু চ্যানেলে নিজের পডকাস্ট শেয়ার করেছি, নিজের ঘটনা বা নিজের জীবনের ঘটনা শেয়ার করেছি, যেমন হরর মাইন্ডস বাই শান্তদ্বীপ, কৌস্তবের আড্ডা, কিউরিও ফাইট। তো আমি নিজের বেশ কিছু ঘটনা এখানে আমার এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো বা ধরার চেষ্টা করব। তোমরা যদি চাও যে তোমাদের নিজেদের ঘটনা আমাকে জানাতে বা আমার মুখ দিয়ে বলাতে বা নিজেরা এসে বলতে, তাহলে স্ক্রিনে একটা ঠিকানা যাচ্ছে, golpomancontact@gmail.com এবং horrortalks@gmail.com। এই ঠিকানাতে তোমাদের গল্প আমাকে লিখে পাঠাতে পারো, কিংবা তোমরা নিজেরাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তারপর আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমাদের ঘটনা জেনে নেব। আর এই ঠিকানায় যদি না পাঠাতে পারো তাহলে আমাদের ফেসবুকে একটা পেজ আছে গল্পম্যান, সেখানে আমাকে হাই হ্যালো বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। সেখান থেকে কোনো রকমভাবে আমি তোমার ঘটনা জেনে নেব এবং তুমি আমার এখানে এসে ঘটনাটা বলতে পারবে, বা তুমি যদি চাও আমার নিজের মুখ দিয়ে আমি তোমার ঘটনাটা বলতে পারি, সেখানে আমি তোমার নাম এবং তোমার যাবতীয় পরিচয় আমি উল্লেখ করব। তো সেভাবে নিজের ঘটনা আমাকে পাঠিয়ে দিতে পারো। আর আজকে আমি বলবো যে তোমরা কোথা থেকে এই ঘটনাটা শুনছো প্রত্যেকে কমেন্ট করে জানাও, এবং নিজের ঘটনা যদি থেকে থাকে বা কারোর থেকে শোনা ঘটনা বা এরকম জাতীয় সত্য কোনো ঘটনা থেকে থাকে তাহলে তুমি আমাকে পাঠিয়ে দাও, এবং দরকার পড়লে আমার সাথে একেবারে মুখোমুখি চলে এসো আড্ডা দেওয়ার জন্য এবং নিজের ঘটনা শোনানোর জন্য। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, একেবারে চলে যাব একটা সত্যি ঘটনায়। তো আজ যে ঘটনাটা আমি বলতে চলেছি সেটা আমারই একটা ক্লাসমেটের ঘটনা, এবং এটা আমি, এবং শুধু আমি নই, আমি এবং আমরা ইন দ্য সেন্স আমরা বেশ কিছু বন্ধু বান্ধবেরা এই ঘটনাটা নিজের চোখে দেখেওছি। এবং শুধু আমরা বা আমার বন্ধু বান্ধবেরাই নয়, আরো প্রচুর মানুষ আছে যারা এই ঘটনাটার সাক্ষী হয়ে এখনো, কিছু মানুষ বেঁচে আছেন, কিছু মানুষ মারা গিয়েছেন। এই ঘটনাটা হচ্ছে আমার ক্লাসমেটের ঘটনা। একজন ক্লাসমেট ছিল, তার নামটা আমি উল্লেখ করছি না কারণ নামটা উল্লেখ করা ঠিক হবে না, কারণ তার বাবা মা ভাই দিদি এখনো বেঁচে আছে। আর আমার সেই ক্লাসমেটটা সেই ঘটনার সাথে সাথেই পরলোক গমন করেছিল। আমার সেই ক্লাসমেট, তার একটা নাম কিছু ধরে নেওয়া হোক, কারণ তাহলে আমার হয়তো বলতে সুবিধে হবে। তার নাম আমরা ধরে নিচ্ছি তীর্থঙ্কর। তীর্থঙ্করের আগে একটু বর্ণনাটা দিয়ে নি যে চেহারার বা দৈহিক বর্ণনাটা কিরকম। ও রোগা ছেলে, ফর্সা, ফর্সা মানে ফ্যাকাশে ফর্সা। আর অনেক সময় হয় না যে কিছু কিছু মানুষ একটু ফ্যাকাশে ধরনের গায়ের রং হওয়ায় তাদের হালকা হালকা সূক্ষ্ম সূক্ষ্ম শিরাগুলো বোঝা যায়, নীল নীল যে শরীরের শিরাগুলো সেগুলো বোঝা যায়। তো খানিকটা বোঝা যেত, ওর হাতের শিরাটিরা খুবই কম আর কি বোঝা যেত। আর ছেলেটা এমনি কিন্তু খুব আর কি কি বলবো, খুব মানে দাপুটে ছেলে ছিল আর কি। মানে ভয় পেয়ে যাবে বা ওকে যদি কেউ দুটো খারাপ কথা বলে বা ওর সাথে কেউ কিছু ইয়ার্কি মারে, ও কিন্তু সঙ্গে সঙ্গে হয় সেটার ইয়ার্কি করেই প্রতিশোধ নেবে, আর যদি খারাপ কথা বলে তাহলে তো তথই বচ, একেবারে ঝামেলা টামেলা করে দেবে।
তো ওর সাথে আমাদের নর্মালি কথাবার্তা হতো, একই ক্লাসে পড়তো, তো আমাদের স্কুলেই পড়তো, সেম স্কুলে। তো তখন সম্ভবত যখন ঘটনাটা আর কি ঘটে, তখন সম্ভবত চৈত্র মাসের যে মেলা হয় না, তো সেই মেলায় ওদের বাড়ির কাছাকাছি একটা মাঠ ছিল, অনেকে জলার মাঠ বলতো। আর জলার মেলা হিসেবেই ব্যাপারটা প্রচলিত ছিল। তো জলার মাঠে আহ সেরকম একটা মেলার সময় হঠাৎ করে এক দুদিন পর, মানে যেদিনকে জলার মেলা ছিল, আমরাও গেছিলাম জলার মেলাতে, আমরাও যেতাম। খুবই বড় মেলা, মানে প্রচন্ড বড় মাঠ। আর জলার মেলা হচ্ছে মানে খুবই আর কি কি বলবো, প্রচলিত, খুব পপুলার টাইপের মেলা আর কি। তো সেখানে যেদিনকে মেলা ছিল, তার এক দুদিন পর হঠাৎ করে আমার মা বা বাবা কারুর মুখে শুনতে পাই যে ওর বাবার নাম করে, মানে তীর্থঙ্করের বাবার নাম করে বলছে, জানো তো এর ছেলেকে না সাপে কামড়েছে। আর সাপে কামড়ানোর পর থেকে এর মধ্যে নানান রকম একটা অদ্ভুত বিষয়বস্তু লক্ষ্য করা যাচ্ছে। তো এবার আমি শুনে বলছি, আরে এ তো আমার বন্ধু হয়, যে তীর্থঙ্কর দাস, যে এ তো আমার বন্ধু। বলছে, হ্যাঁ তোদের সাথেই তো একই স্কুলে তো পড়ে, মানে তোদের স্কুলেই তো পড়ে। এবার আমার বাবা মা জানতো না যে আমি আরো সেম ক্লাসেই পড়ি। তো হ্যাঁ তোদের স্কুলেই তো পড়ে, এরকম ভাই বলছে। তো তখন চৈত্র মাস যেহেতু চলছে, তো আহ এক দুদিনের মধ্যেই একটা বিষয় প্রচন্ড রটে গেল আমাদের এলাকাতে। আমরা যেহেতু মফস্বল এলাকাতে থাকি, সেহেতু জিনিসপত্র বা কথাবার্তা একটু তাড়াতাড়ি আর কি এদিক ওদিক হয়। এটা পুরোপুরি শহুরে ফ্ল্যাট কালচার যেহেতু নয়, সেহেতু কথা আর কি খুব তাড়াতাড়ি ছড়ায়। তো গ্রাম্য বা মফস্বল এলাকায় যারা থাকে তারা বিষয়টার সাথে রিলেট করতে পারবে। তো একটা কথা খুব রটে গেল যে অমুকের ছেলে তীর্থঙ্করকে সাপে কামড়েছে, আর তারপর থেকেই ও অদ্ভুত কিছু আচরণ করা শুরু করেছে। আচ্ছা, ভালো কথা। তো তখনও আমাদের স্কুলে না ঠিক গরমের ছুটিটা বোধহয় পড়েনি। এবার স্কুলে যাচ্ছি, প্রচন্ড গরম সেই সময়, ছুটিটা বোধহয় তখনও পড়েনি। কারণ স্কুলেই বোধহয় শুনেছিলাম যে, আর ওর যে দিদি, মানে ওর দিদি মানে কয়েক মাসের হয়তো বড়, আর দিদি ইন দ্য সেন্স ওর কাকুর মেয়ে বা জেঠুর মেয়ে, যে হচ্ছে আমাদের স্কুলেই সেম ক্লাসেই পড়তো। আমাদের কোয়েট স্কুল ছিল। তো সেহেতু এবার ওর যে দিদি, তার সাথেও আমাদের বন্ধুত্ব ছিল। ওর দিদির নামটা আমি এখানে উল্লেখ করছি না, বিষয়টা অন্যরকম হয়ে যাবে তাই। তো আমরা জিজ্ঞেস করি ওকে যে, কিরে ভাই, তোর ভাইয়ের কি খবর, নাকি শুনছি এরকম এরকম বিষয়বস্তু হয়েছে। এবং ও আমাদের সাথে প্রচন্ড ফ্র্যাঙ্ক টাইপেরও ছিল, আর খুব ভালো মেয়ে আর কি, খুব ভালো মনের মেয়ে। তো ও আমাদের বলে যে হ্যাঁ, আমার ভাইকে সাপে কামড়েছে, তবে তারপর থেকেই ওর মধ্যে নানান রকম অদ্ভুত বিষয়বস্তু শুরু হয়েছে। তা আমরা জিজ্ঞেস করি যে কি বিষয়বস্তু হয়েছে, একটু বল না। তো যেটা হয় আর কি, এবার তীর্থঙ্কর যে আমাদের খুব কাছের, খুব প্রাণের বন্ধু এমনটা নয়, তবে কথাবার্তা প্রতিদিনই হতো, ইয়ার্কি ঠাট্টা প্রতিদিনই হতো, এরকম একটা বিষয়বস্তু। তো ও বলে যে ও সম্ভবত অন্ধকারে রাস্তার পাশে কোথাও একটা টয়লেট করতে গিয়েছিল, টয়লেট করতে দাঁড়িয়েছে বা কিছু, আর সেই সময়তে কোনো একটা সাপের গায়ে ওর ওই টয়লেটের ছিটে বা ড্রপস, যাই বলা হোক, সেটা ছিটে ছিটে গিয়ে লেগেছিল। আর তারপরে ও মেলায় বেড়াতে গেছিল, ওই মাঠের মেলায় আর কি, কিংবা সম্ভবত ওই জলার মাঠের মেলাতেই কোনো একটা কোনাতে গিয়ে ও টয়লেট ফয়লেট কিছু একটা করেছিল। আর তখন একটি সাপের গায়ে আর কি ও টয়লেটে ছিটে গিয়ে লাগে, এবং তার সেই সময়তেই হয়তো ওকে সাপে কামড়ায়। এইবার ও বলছে যে এই কথাগুলো আমরা ওর মুখ থেকেই শুনেছি, কিন্তু বিষয়টা শুনেছি অদ্ভুত রকম ভাবে। কিভাবে শুনেছে? ওই যে সাপে কামড়ানোর পর থেকেই ও উল্টো পাল্টা বকতে শুরু করেছে। সেই বকাটা কিরকম
বলছে যে তুই আমার গায়ে টয়লেট করেছিস, সেই জন্য আমি তোকে কামড়েছি এবং তোকে আমি বাঁচতে দেব না, তুই কেন আমার গায়ে টয়লেট করেছিস, বা এরকম জাতীয় একটা বিষয়বস্তু। আহ মা মনসার নাম হয়তো অনেকেই শুনেছে, এবং তিনি অনেকেই হয়তো জানে যে তিনি আঞ্চলিক দেবী কিংবা তিনি উপদেবী ধরনের একজন দেবী। তো বাড়ির লোকজনেরা সেই ঘটনার পর থেকে আর কি, মানে ছেলে ওরকম আবোল তাবোল বকবক করার পর থেকে মা মনসার শরণাপন্ন হয়েছেন। তবে তার আগে ওনারা ডাক্তার টাক্তার কিছু একটা দেখিয়েছে বা এরকম কিছু বিষয়বস্তু হয়েছে। তবে ডাক্তার হয়তো বুঝতে পারেনি যে কোন সাপে কামড়েছে বা এরকম জাতীয় কিছু, ডাক্তার হয়তো বুঝতে পারেনি, কিংবা আমার এক্স্যাক্টলি মনে নেই। এখানে আমি ক্ষমা চেয়ে নেব যে এখানে আমার একটু ইনফরমেশন হয়তো একটু এদিক ওদিক আছে, কারণ সেই সময় বয়সটা তো অল্প ছিল। আমি এক্স্যাক্টলি জানি না যে ওরা ডাক্তার দেখিয়েছিল কিনা, তবে ডাক্তার সম্ভবত দেখিয়েছিল, তবে ডাক্তার কিছু করতে পারেনি বা এরকম কিছু একটা বিষয়বস্তু হয়েছে, এবং সেই কারণেই আর কি ওনারা মা মনসার শরণাপন্ন হচ্ছেন। এবং এর সাথে সাথে আরেকটা বিষয়, মা মনসার শরণাপন্ন হওয়ার কারণটা হচ্ছে ওর ছেলের মুখ থেকে অদ্ভুত কণ্ঠস্বরে শুনতে পাচ্ছে যে ওর ছেলে ছেলে হিসেবে কথা বলছে না, ওর ছেলে হিসেবে কথা বলছে না, বলছে অন্য কারুর একটা পার্সপেক্টিভটা অদ্ভুত। সে বারবার বলছে যে আমার গায়ে ও টয়লেট করেছে, মানে টয়লেট কথাটা বলছে না, কি বলছে সেটা প্রত্যেকেই বুঝতে পারছো আশা করি। ও আমার গায়ে টয়লেট করেছে, সেই জন্য ওকে আমি কামড়েছি আর ওর ওপর ভর হয়েছে, এরকম একটা বিষয় ভর হয়েছে। কারণ সাপে কামড়ালে মানুষের মধ্যে কিছু একটা বিকার দেখা যেতেই পারে, ডেফিনেটলি দেখা যেতে পারে। তাকে ডক্টর দেখানোর পর, ওষুধ খাওয়ানোর পরও সেরকম বিষয়বস্তু যদি খুব গাঢ় কিছু হয় তবুও ডক্টররা ম্যানেজ করে নিতে পারে, কিন্তু এই ক্ষেত্রে বিষয়টা অদ্ভুত কিছু ছিল। এবং এখানে আরেকটা কথা বলি, এই ঘটনাটা ঘটার আগে ও না সাপ টাপ মারতো, মানে ভালোই সাপ মারতো। বাড়িতে ঢুকলে, কোনো সাপ টাপ বাড়িতে ঢুকলে আমরা কি করি, তাড়িয়ে দিই। মানে কোনো প্রাণীকেই আর কি এরকম মারতে করি না, উদ্ধত হয়ে যাই না আর কি, যে ঢুকেছে বার করে দিলাম মিটে গেল, সে চলে গেল তার মতন জঙ্গলে বা এরকম জাতীয় কিছু। তবে ও কিন্তু সাপ টাপ মারতো, এরকম একটা বিষয়বস্তু আছে। তো ওই বান্ধবী, মানে ও তীর্থঙ্করের বোন, আমাদের বলে যে এরকম এরকম বিষয়বস্তু হয়েছে। আজকে সন্ধেবেলায় আমাদের বাড়িতে আহ সম্ভবত কোনো ওঝা বা এরকম কেউ একটা আসবে, সাপের ওঝা বা এরকম জাতীয় কিছু একটা আসবে, তো তোরা আসবি। এই পুরো বিষয়টা ঠিক ছিল, এই শেষের যে কথাটা তোরা আসবি, এই কথাটাতেই মানে সমস্ত মাথার পোকাগুলো নড়ে উঠল, যে হ্যাঁ ভাই, কি বিষয় আছে, দেখতে যেতে হবে। তো আমি, আমার বন্ধু, ঠিক আছে। ও আরেকটা কথা, সেটা হচ্ছে আমার ওই বান্ধবী, মানে তীর্থঙ্করের বোন, আমরা তো সেম ক্লাসে সেম স্কুলে পড়তাম, সাথে সাথে আমরা যেখানে তখন সায়েন্স গ্রুপ পড়তাম সেইখানেও ও পড়তো, কিন্তু ওর ব্যাচটা আলাদা ছিল। ও সকালের ব্যাচে পড়তো, আমরা পড়তাম সন্ধ্যের ব্যাচে, আমরা সন্ধ্যে 6টার ব্যাচে পড়তাম, ওরা সকাল 8টার ব্যাচে পড়তো, এরকম একটা বিষয় ছিল। তো পড়ার ব্যাচেও ব্যাপারটা না রটে গিয়েছে অনেকটা। আর পড়ার ব্যাচের একজন দুজন বন্ধু বা স্কুলের একজন দুজন বন্ধু, মোটামুটি আমরা 4-5 জন মিলে ওদের বাড়িতে, মানে যেখানে আর কি ওই গুনিন ঝাড়াতে টাড়াতে আসবে সেরকম, ওদের বাড়ির উঠোন, অনেকটা বড় উঠোন আমি দেখেছিলাম, গাছপালা দিয়ে ঘেরা মাটির উঠোন। তো সেখানে আমরা যাই সন্ধ্যের বেলা, এবং সন্ধ্যেবেলা আমরা গিয়ে দেখছি কি, আমরা এটা হেজিটেট করছিলাম এটা ভেবে যে আমরা যাব, কে কি ভাববে, দেখতে দেখতে এসছি। কিন্তু আমরা নিজেদের মনে মনে একটা উত্তর সাজিয়েও রেখেছিলাম যে আমাদের বন্ধুর এরকম হয়েছে, আমরা ক্লাসে একসাথে পড়ি, আমরা সে কারণে দেখতে এসছি। কিন্তু হেজিটেট করার মতন আর কোনো জায়গায় ছিল না, কারণ আমরা যখন ওদের বাড়ির গলিতেও ঢুকিনি, যখন ওদের বাড়ির সামনে রাস্তাতে এসে দাঁড়িয়েছি, তখনই দেখতে পাচ্ছি প্রচুর লোক, মানে প্রচুর পাড়া প্রতিবেশী বা এরকম আশপাশের লোকজনেরাই ভিড় করে দাঁড়িয়ে আছে ওখানে।
তো সেখানে আর হেজিটেট করার কোনো জায়গাই থাকে না, যে আমরা সেখানে গিয়ে অপ্রস্তুতিতে পড়ার কোনো বিষয় বস্তুই নেই, সেখানে অলরেডি প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে। তো আমরাও সাইকেলটাকে এক সাইডে আর কি লকটক করে, তখন আমরা সব সাইকেল চালাতাম। এখন না হয় সবাই বাইক চালাই, বড় হয়ে গেছি বা কিছু, আর তখন সবার সাইকেল ছিল একটা করে। তো সবার সাইকেল আর কি লকটক করে, মানে 5-6টা সাইকেল এরকম একের ওপরের ওপর শুইয়ে দিয়ে হেলান দিয়ে গিয়ে আমরা গেছি আর কি দেখতে কি হয়েছে না হয়েছে বিষয়টা। তা আমরা গিয়ে দেখছি একজন বৃদ্ধ টাইপের লোক, বৃদ্ধ একেবারে বলা চলে না, কত হবে 50-55 বছর বয়স হবে, একজন বয়স্ক লোক। সেরকম কোনো, কি বলবো, কোনো বেশভূষা ওরকম হেভি কিছু নেই, তবে হাতে টাতে আর কি কিসব পুতির মালা টালা আছে, গলায় কিসব পুতির মালা টালা আছে। তো সে এসে নানান রকম বিড়বিড় করছে, মন্ত্রতন্ত্র পড়ছে। আর আমার ওই যে বন্ধু তীর্থঙ্কর, তাকে উঠোনের মাঝখানে শুইয়ে রাখা হয়েছে। শুয়ে রাখা হয়েছে কিভাবে, একটা ওই যে পাটি বলতো আগে, পাটি মানে হচ্ছে কাঠির মাদুর, ঠিক আছে, এরকম কাঠির মাদুর পেতে তার উপর একটা কাঁথা টাথা কিছু পেতে ওকে ওরকম ভাবে ওখানে শুইয়ে রাখা হয়েছে। আর ওই যে ওঝা যিনি ছিলেন, তিনি আর কি ওর আশপাশ দিয়ে এরকম বৃত্তাকারে ওকে চক্রাকারে ঘুরছে, ঘুরতে ঘুরতে কিছু বিড়বিড় বিড়বিড় করছে, এরকম বিষয়বস্তু চলছে। আর আমরা দেখছি যে তীর্থঙ্কর কিন্তু একেবারে শুয়ে আছে, দেখে মনে হচ্ছে যেন ঘুমোচ্ছে। কিন্তু মাঝে মাঝে যখন ওই গুণিন ওর গায়ে ছুটছে বা কিছু, ও না এরকম কেঁপে কেঁপে উঠছে, শরীরটা কেঁপে কেঁপে উঠছে, এরকম একটা বিষয়বস্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের প্রত্যেকের মনেই একটা চলছে যে কি বিষয় ঘটছে বা কিছু, এবং সেখানে উপস্থিত অনেক বয়স্ক মহিলারা ছিল, পুরুষ কম তুলনামূলক, আমার যতটুকু মনে পড়ছে সেদিন যেদিন আমরা গিয়েছিলাম, পুরুষ কম মহিলারাই বেশি। প্রত্যেকে একটা কথাই বলছে যে মা মনসা ওর উপর ভর করেছে, মা মনসা ওর উপর ভর করেছে। এবং যখন ও কেঁপে কেঁপে উঠছে, তখন না অনেকের মধ্যে দেখছি অনেক বৃদ্ধা মহিলারা মানে এরকম মাথা ঝুঁকোচ্ছে, কিংবা কেউ কেউ এরকম মাথায় আর কি আঁচল তুলে দেন, এরকম আঁচল তুলে দেয়, মাথা ঢাকা দিচ্ছে। তো সেরকম ভাবে আর কি মাথা ঝুঁকিয়ে এরকম ভাবে প্রণাম করছে হাত জড়ো করে। তো আমাদের কাছে বিষয়টা প্রচন্ডই আর কি অদ্ভুত, আমরা বুঝতে পারছি না যে আমরা মাথা ঝুঁকাবো না হাত জড়ো করে দেখবো বা কিছু। আর আমরা কি মানে তখন একটা অন্যরকম ভাবে দাঁড়িয়েছি যে আমরা স্মার্ট লন্ডা, এরকম টাইপের একটা ব্যাপার। কিন্তু আমরা বয়সটা এখন ভাবলে মনে হয় যে তখন হ্যাঁ বয়সটা ছোট ছিল, বয়সটা আমরা ছোট ছিলাম। কোন ক্লাস হবে তখন, 8 হবে সম্ভবত, কিংবা খুব বেশি হলে 9 হবে। তো আমরা দেখছি যে ওরকম ভাবে ও পড়ে রয়েছে, আর বারবার যখন গুণির মাঝে মাঝে ওই গুণিন ইন দ্য সেন্স ওঝা যখন ওকে ওরকম ভাবে ছুঁচ্ছে, তখন ও ওরকম ভাবে আর কি কেঁপে কেঁপে উঠছে। বেশ খানিকক্ষণ ওরকম চললো, ধুনো টুনো দিচ্ছে বা কিছু ধোয়া টোয়া দিচ্ছে এরকম এরকম ভাবে, আর ছেলেটা ছটকাচ্ছে, মানে তীর্থঙ্কর ছটকা ছটকি করছে। তো একটা সময় দেখছি এরকম ভাবে আর কি ব্যাপারটা চলছে, ও না শুয়েই রইলো সেদিনটাতে, ও আর উঠতে ওকে দেখলাম না। আমরা এক্সপেক্ট করেছিলাম যে হয়তো গুনিন এসছে যখন সবকিছু ঝাড়িয়ে টাড়িয়ে দিয়ে সব আবার নর্মাল হয়ে যাবে, বাট সেরকম কিছু হলো না। আহ তো সেই দিনকে গুনিন চলে গেল বা এরকম কিছু একটা হলো, এবং আমরা ওখান থেকে চলে এলাম, কারণ ওই ছেলেটাকে দেখলাম ওর বাবা মা যারা সব আছে ওরা সব ধরে, মানে তুলে ধরে চাগিয়ে তুলে ধরে আর কি ঘরে নিয়ে চলে গেল। এবার আমার যে ওই বান্ধবীটা, যে আমার ওই তীর্থঙ্কর বন্ধুর দিদি, মানে খুড়তো বা জ্যাঠতো, তাকে কোথাও না দেখতে পাচ্ছি না আমি। যে এবার ও হয়তো অন্যান্য মহিলাদের মধ্যে কোথাও একটা মিশে টিশে আছে বা কিছু, বা ঘরের মধ্যে রয়েছে। তো ওকে যে আমরা জিজ্ঞেস করবো যে কি প্রোগ্রেস হলো বা কিছু হলো কিনা, এরকম জাতীয় জিনিসপত্র কিছু সুযোগ পাইনি। তো আমরা চলে আসি, এবং পরের দিন স্কুলে ওর সাথে দেখা হয় আমাদের। এবং স্কুলে দেখা হওয়ায় আমরা জিজ্ঞেস করি যে গতকালের ঘটনাটা কি হলো, মানে তারপর তো সব চলে গেলাম আমরা, ঘটনাটা কি ঘটলো। তো ও এরকম বলে যে রাত্রেবেলা ভাই এরকম ভাবে জেগে উঠেছিল, আবার জেগে উঠে আর কি কিরকম খুব অদ্ভুত আর কি নাকি আচরণ টাচরণ শুরু করেছিল, অদ্ভুত কিছু।
ওকে বিছানা থেকে নেমে আর কি খেতে ডাকছে বা এরকম কিছু, মানে ও একটু মানে চোখ খুলেছিল, ওকে খাওয়ার জন্য বলেছে। তো ওকে এরকম ভাত খাবার জন্য বলেছে যে ভাত খাবি বা এরকম কিছু। তো বলছে না ভাত খাবো না, অন্য কিছু খাবে বলছে। অন্য কিছু ইন দ্য সেন্স, শুনলে খুবই অদ্ভুত লাগবে বিষয়টা। ইঁদুর খেতে চাইছিল, বলছে আমাকে একটা ইঁদুর এনে দাও, ইঁদুর এনে দাও বা ইঁদুর এনে দে, এরকম কিছু একটা ভাবে বলেছে। ইঁদুর, পোকামাকড় এরকম ধরনের জিনিসপত্র এনে দে, আমি খাবো। তো এটা শুনে ওর বাবা মা অনেকটাই বেশি চিন্তিত হয়ে গিয়েছে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে ওদের একটাই ঘর ছিল, একটাই বড় খাটে ওর বাবা মা এবং দুই ভাই একসাথে শুতো। আর আমার যে বান্ধবীটা সেটা তো খুঁড়তো বা জ্যাঠতো, ওদের অন্য ঘর ফর ছিল কিছু একটা, একই বাড়িতে মোট কথা। তো এরকম একটা কথা বলে যে আমাকে ইঁদুর এনে দে, আমি ইঁদুর খাবো। তো এইটা শোনার পর ওরা প্রত্যেকেই আর কি মানে ব্যাপারটাকে খুবই সিরিয়াসলি নিয়ে ফেলেছে যে গন্ডগোল হয়তো কিছু হয়ে গিয়েছে। অদ্ভুত একটা বিষয়, সাপে কামড়েছে, যদি সেরকম বিষাক্ত সাপে কামড়ায় সে মানুষটা মারা যাবে, এক দুদিনের মধ্যে, দুদিন ম্যাক্স টু ম্যাক্স ধরলাম, দুদিনের মধ্যে মারা যাবে। এবার সেখানে যদি বলি যে আমি ডক্টর দেখানো হয়নি বা এরম ধরনের কিছু গাফিলতি করেছে, তাহলে তো সেটা কম সময়ের মধ্যে হতো, তাই না? মানে হয়তো অল্প সময়ের মধ্যেই মারা গিয়েছে, কয়েক ঘন্টার মধ্যে বা একটা গোটা দিনের মধ্যে মারা গিয়েছে বা এরকম কিছু। কিন্তু সেরকম কিছু হয়নি, ডক্টর ওরা ডেকেও ছিল, কিন্তু ডক্টর বুঝতে পারেনি বা ডক্টর হয়তো ওষুধপত্র কিছু দিয়ে গেছে, আমি এক্স্যাক্টলি জানি না। আমি সেই কথাটা নিয়ে আরেকবারও বলছি যে আমি এক্স্যাক্টলি জানি না যে ডক্টরের বিষয়টা কি ছিল, এটার জন্য ক্ষমা প্রার্থী, আমার কাছে এই ইনফরমেশনটা নেই। তবে আমি যেটা যেটা দেখেছি সেটা সেটা আমি বলবো, এবং আমার ওই বান্ধবীর মুখ থেকে যেগুলো শুনেছি মানে অবর্তমানে। তো এগুলো হবার পর আজকেও মানে মানে সেই বান্ধবী মানে পরের দিন যখন দেখা হলো স্কুলে, তো তখন তাকে জিজ্ঞেস করি যে কি কি হচ্ছে না হচ্ছে বা কি এর ব্যাপারটা কি হবে আগামীতে, যে ও কেমন আছে না আছে। বলছে ও এখনো ওরকম ভাবেই আর কি ঝিমুনি দিয়ে পড়ে আছে, ওর মানে এখনো বেঁচে আছে, কিছু খাওয়া দাওয়া করছে না। যখনই খাবার কথা বলছে, বলছে যে ইঁদুর খাবো, পোকামাকড় খাবো, ব্যাঙ খাবো, এরকম জাতীয় কথাবার্তা বলছে। তো এইটা শুনে বাবা মা তো খুবই চিন্তিত, এবং রাত্রেবেলা তারা মানে ঘুম আসছে না তাদের। হঠাৎ করে নাকি ভোরের দিকে একবার কোনো একটা সময় তার বাবা কিংবা মায়ের কারোর একজনের মানে ঘুম এসে গিয়েছিল, একটা তন্দ্রা এসে গিয়েছিল। সেই তন্দ্রার মধ্যে তেনারা দেখেছেন বা শুনেছেন যে কেউ একজন নারী কণ্ঠে বলছে যে আমার কীর্তন কর, আমার কীর্তন কর, আমার নাম গান কর, আমার পালা গান বা এরকম কিছু, পালা গান নয় ওটাকে বেশ কি বলে, আমার পাঁচালি বা এরকম জাতীয় কিছু একটা পাঠ কর, কীর্তন কর বা এরকম জাতীয় কিছু একটা বলেছিল। অনেকদিন আগের কথা তো, যতটুকু মনে পড়ছে আমি সেই অ্যাকর্ডিং টু বলছি, ঠিক আছে? তো সেই বান্ধবী বলে যে আজকে সন্ধেবেলায় এরকম কিছু একটা কীর্তন বা ওরকম কিছু একটা পাঁচালি পাঠ বা ওরকম জাতীয় কিছু একটার আয়োজন করা হয়েছে। তো ঠিক আছে আমরা যাব, ঠিক আছে? বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসিস। আলাম তোকে আগের দিন গিয়েছিলাম, গিয়ে তো দেখতে পেলাম না। বলছে আমি ছিলাম, ওখানেই ছিলাম, তোদের আমি খেয়াল করিনি, যাই হোক আজকেও আমরা যাবো, তুই পারলে একটু থাকিস, তাহলে আমাদের একটু সহজ হয় বিষয়বস্তুগুলো। তো যাই হোক আমরা সন্ধ্যেবেলা আবার যাই, এবং আমরা যাচ্ছি কখন, আমরা যাচ্ছি হচ্ছে সায়েন্স ব্যাচে আমাদের পড়া থাকতো, 6টা থেকে পড়া থাকতো, 6টা থেকে পৌনে 8টা, 8টা অব্দি আমাদের পড়া থাকতো। তো তারপরে আর কি পড়াটা ছুটি হতো আর আমরা হুড়মুড় করে সাইকেল নিয়ে যেতাম, ঠিক আছে? আমরা মোটামুটি, আর আমাদের পড়ার ব্যাচ থেকে দু রকম রাস্তা ছিল, একটা একটু ঘুরপথের রাস্তা, একটা একটু শর্টকাটের রাস্তা। আমরা শর্টকাটের রাস্তাটা নিতাম, মোটামুটি 8টা 25, 8:30 তার মধ্যে ঢুকে যেতাম ওখানে গিয়ে। তো আমরা যখন ওখানে ঢুকছি পরের দিন আর কি, সাইকেল ওরকম একটা দেয়াল ছিল, ওইখানে আমরা সাইকেলটা রাখতাম 4-5 জন মিলে। তো সেইখানে সাইকেলটা রেখে লকটক করে যখন আমরা ঢুকছি, তখন অলরেডি শুনতে পাচ্ছি যে কৃষ্ণের নাম গান বা কীর্তন জাতীয় জিনিসপত্র চলছে। শ্রীখোল হয় না যে খোল বাজায় বা মৃদঙ্গ, সেরকম কিছু নয়, করতাল
বাজিয়ে গান হচ্ছে। আর যে কজন করছে তারা প্রত্যেকেই মহিলা, 4-5 জন মহিলা, বৃদ্ধা বৃদ্ধা প্রৌঢ়া এরকম মিলিয়ে মিশিয়ে মহিলা ছিলেন। তারাই আর কি ওই বিষয়বস্তুটা করছে। তো আমরা গিয়ে বেশ খানিকক্ষণ আর কি ওরকম ভাবে দেখছি যে ওনারা কীর্তন টীর্তন এরকম করছে, এবং ওকে আগের দিনের মতোই এরকম চাটাই বা পাটি পেতে তার উপর কাঁথা দিয়ে ওরকম ভাবে শুইয়ে দেওয়া হয়েছে, এবং খুব ধুনো টুনো এইসবগুলো এই জিনিসটা দেওয়া হয়েছে। এইবার সেই দিন ঠিক ওই টাইমটাতেই আমরা এরকম দেখছি যে ছেলেটা না এরকম মাদুর থেকে এরকম উঠে বসলো। উঠে বসে মানে তার কোনো হুঁশ নেই এতক্ষণ, আমরা যেটা লক্ষ্য করছিলাম। উঠে বসে হঠাৎ করে এরকম বলে উঠছে যে, ধুনো দিয়েছিস কেন? কেন ধুনো দিয়েছিস? জানিস না ধুনোর গন্ধ আমি সহ্য করতে পারি না? এরকম টাইপের ভাবে এরকম ভাবে বলছে। ভয়েসটা এরকম ছিল না, ভয়েসটা অদ্ভুত রকম ছিল। তো এরকম ভাবে বলছে যে, ধুনোর গন্ধ কেন দিচ্ছিস? ধুনোর গন্ধ জানিস না আমি সহ্য করতে পারি না? বলছে, নেভা নেভা, এক্ষুনি ধুনোটা নেভা, জল ঢাল জল ঢাল, এরকম করে বলছে। আর বলছে, আমার পাঁচালি পড়তে বলেছিলাম, তোরা কি পাঁচালি পড়া শুরু করেছিস? আমার পাঁচালি কোথায়? এবার এরা বুঝতে পারছে না যে আমার পাঁচালিটা কোনটা, মানে কার কথা বলছেন উনি, উনি নিজেকে কি বলে ক্লেম করছেন। কিন্তু সাথে সাথে তার আগের সেন্টেন্স বা আগের কথাটাতে এটা বোঝা যাচ্ছে যে তার ধুনোর গন্ধ সহ্য হয় না, মানে মা মনসার সম্ভবত ধুনোর গন্ধ সহ্য হয় না, এরকম কিছু একটা বিষয়বস্তু আছে। তো সেই অ্যাকর্ডিং টু আর কি বিষয়বস্তুটা ওরা তাড়াতাড়ি করে ধুনো টুনো নিভিয়ে দেয়, এরকম আর কি বাতাস করছে ওর মুখের কাছে যাতে ধোঁয়া টোয়া না আসে বা এরকম কিছু জিনিসপত্র। আর যারা বসে আর কি কীর্তন গাইছিলেন মহিলারা বা প্রৌঢ়া বৃদ্ধারা, তারা ওরকম একটা ভাবমূর্তি দেখে না চমকে উঠেছে। ঠিক আছে, এইবার খানিকক্ষণ ওই যে মানে তীর্থঙ্কর যেরকম উঠে বসেছিল, তো তারপরে আবার শুয়ে পড়ে। আর বৃদ্ধা বা প্রৌঢ়া মহিলারা আর কি তাড়াতাড়ি করে ওই জায়গাটা থেকে সরে পড়ে, যে জিনিসটা হয়তো ঠিকঠাক হচ্ছে না। উনি চাইছিলেন যে মা মনসার পাঁচালি পড়া হোক বা এরকম জাতীয় কিছু করা হোক, সেটা সঠিকভাবে হচ্ছে না যেহেতু, সেহেতু আমাদের হয়তো এখানে এরকম না থাকাই ভালো বা এরকম কিছু। কারণ ওনারা সম্ভবত মা মনসার পাঁচালি পড়তে জানতেন না বা এরকম কিছু একটা বিষয়বস্তু আছে। তো সেই কারণে ওনারা আর কি তাড়াতাড়ি ওখান থেকে সরে পড়েন। এবার আমরা ওয়েট করছি যে কি হবে কি হবে কি হবে এরকম একটা বিষয়বস্তু জানার জন্য। তো ওনারা সরে পড়ার খানিকক্ষণ পর দেখলাম যে তীর্থঙ্কর না একটু নড়ে চড়ে উঠলো আর কি, মানে শুয়েই আছে বাট একটু ঝাঁকুনি দিয়ে উঠেছে, চোখটা না আধবোজা ভাবে খোলা। এবার ওর কণ্ঠস্বরে মনে হচ্ছে যে ওর গলা প্রচন্ড শুকিয়ে গিয়েছে, মানে খুব কষ্ট করে কথা বলছে, বা কথা বলতে গেলে অনেক সময় গলা ভেঙে যায়, এরকম একটা স্বর আসে না, গলা ভেঙে যাওয়ার মতন স্বর। তো সেরকম একটা স্বর আসায় ওর মা এরকম একটা ঘটি করে, এরকম আমার এখনো মনে আছে, একটা পিতলের ধরনের একটা ঘটি, তো ওরকম ঘটি করে জল নিয়ে এসছে যে একটু জল খা বাবা, এরকম কিছু একটা বিষয়বস্তু। তো ও বলছে যে আমি এই জল খাবো না, আমি আমার তেষ্টা পেলে আমি নিজেই কল থেকে গিয়ে জল খেয়ে নেব, এই জল সরিয়ে দাও, এখান থেকে সরিয়ে দাও, খাবো না, সরিয়ে দে, এরকম এরকম ভাবে বলছে আর কি। তো আশপাশের প্রত্যেকেই অবাক, এবং আমি তখন আমার ওই যে বান্ধবী, মানে যে তীর্থঙ্করের দিদি, জ্যাঠতো বা খুড়তো দিদি, তো তাকে আমি দেখতে পাচ্ছি সে আমাদের ঠিক অপোজিটেই ভিড়টাতে দাঁড়িয়ে আছে। এবার সেখানে কি ডাকবো বা কিছু, অদ্ভুত লাগছে। তো এরকম করতে করতে একটা সময় পর আস্তে আস্তে না ওখান ব্যাপারটা ফাঁকা হয়ে গেল, আমরা চলে এলাম। পর দিনকে মানে আগের 2 দিন আমরাও তীর্থঙ্করের দিদি, মানে যে আমাদের বান্ধবী ছিল ক্লাসমেট, তাকে নিজে থেকে গিয়ে জিজ্ঞেস করছিলাম যে ভাই কি হয়েছে, তারপরে কি হলো, তারপরে কি হলো। এই যে তৃতীয় দিন যখন আমরা স্কুলে গেছি, ও নিজে থেকে এসে আমাদের বলছে, জানিস ভাই কাল রাত্রে কি হয়েছে? আমরা বলছি কি হয়েছে, মানে টিফিন পিরিয়ডে আমাদের এই আলোচনাটা হচ্ছে, এবং শুধু যে আমরা 4-5 জন বসেছি তা নয়, আরো লোকজন জড়ো হয়ে গেছে, কারণ ওই সেম এরিয়া থেকে অনেকেই স্কুলে আসে, আমরা ওই সেম স্কুলে আর কি পড়তাম, তো আশেপাশের অনেকেই পড়ে, তাদের কানেও বিষয়টা গিয়েছে, তাই না?
তো ও সেরকম ভাবে বলছে যে গতকাল রাত্রে বেলায় আমার ভাই ওরকম, তো তোরা তো দেখে এলি, তখন জল খেতে চাইছিল না। তারপরে রাত্রে বেলায় এরকম হঠাৎ ও এরকম বিছানায় শুয়েছিল, ওকে শুয়ে দিয়েছিল, হঠাৎ করে বিছানা থেকে না বেয়ে বেয়ে নামছে। আর বিছানা থেকে মাটিতে নামার পর ওরকম যেরকম ভাবে গন্ডি কাটে, অনেক এরকম সে শুয়ে মাটিতে গন্ডি কাটে না কোনো পুজো আচ্ছা হলে বা কিছু, তো সেরকম গন্ডি কাটার মতো করে কলপাড়ের দিকে যাচ্ছিল। এবার ওর যে মা আছে, মা বা বাবা, তারা আর কি আটকাতে চেষ্টা করেছে বা তাকে জিজ্ঞেস করেছে, এই কি হয়েছে তোর, কিভাবে তুই কোথায় যাচ্ছিস না যাচ্ছিস। কোনো আওয়াজ করছে না, মাঝে মাঝে নাকি কেবল জিভ বার করছে। বিশ্বাস করবে না, সেই টিফিন পিরিয়ডে দুপুর বেলায় ওই ঘটনাটা শুনে রীতিমতো আমাদের ভয় লাগছে যে ভাই কি চলছে, মানে বিষয়বস্তু। এটা অদ্ভুত বিষয়। তো হ্যাঁ, আমি তারপরে এগোই আর কি বিষয়টাতে। তো ওরকম শুয়ে শুয়ে নাকি এরকম কলপাড়ের দিকে যাচ্ছে, আর ওকে এরকম বারবার করে জিজ্ঞেস করেছে যে তুই কি করবি কি করবি। ও একবার নাকি বলেছে আমি জল খাবো, তোকে জল এনে দিচ্ছে ওরকম ভাবে, বলছে আমার লাগবে না। আমি জানি না তোমরা টিকটিকি শব্দটা শুনতে পেলে কিনা, তবে একটা টিকটিকি ডাকলো, আর টিকটিকি ডাকছে মানে ঠিক 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 ঠিক। যাই হোক, তো ও ওরকম ভাবে বলছে যে আমি কলের মধ্যে বেয়ে উঠে ওইখান দিয়ে জল খেয়ে নেবো, তোমাদের কারুর দরকার আমার নেই। রাতের বেলায় ওর বাবা মা দেখছে ছেলে মাটির মধ্যে দিয়ে এরকম সরীসৃপের মতন আর কি বুকে হেঁটে গিয়ে গা হাত পা এরকম ঘষিয়ে ঘষিয়ে মাটির উপর দিয়ে গিয়ে কলটার উপর উঠে জড়িয়ে ধরে রেখেছে কলটাকে, মানে এরকম পাকড়ে রেখেছে কলটাকে, এবং চেষ্টা করছে যে কলের তো একটা মুখ হয় যেখান দিয়ে জলটা পড়ে, মানে টেপা কলের, আরেকটা জায়গা হয় যেখান দিয়ে না ওই যে হাতলটা থাকে, হাতলের উপরে একটা রড থাকে হাতলের সাথে, যে রডটা ভেতরে বারবার করে আপ ডাউন করে, ওটার ভেতরে উকি দিলেও দেখা যায় যে ওর ভেতরে জল রয়েছে কলের ওই বডিটার ভেতরে। ওইখান থেকে জল খাবার চেষ্টা করছে। আর এই ঘটনাটা প্রায় 1-1.5 ঘন্টা অব্দি চলছে, যে ও ওরকম ভাবে চাপটে ধরে বসে রয়েছে কলটাকে, বসে রয়েছে ইন দ্য সেন্স ওই পাকড়ে পুকড়ে যেরকম ভাবে আর কি থাকে। তো তারপরে একটা সময় আবারও ফিরেও আসে, নিজে নিজেই ফিরে আসে, ঘরে এসে শুয়ে পড়ে। এরকম ঘটনাটা চলছে প্রায় 3-4 দিন, 4-5 দিন এরকম ঘটনা ঘটে গেছে। আমার এটাই কথা যে যদি সেরকম বিষাক্ত সাপ কামড়াতো তাহলে কি একটা মানুষ 4-5 দিন বেঁচে থাকে? হয়তো থাকতেও পারে, আমি জানি না সে সাপ সম্বন্ধে, বা সাপ কামড়ালে কোন সাপ কামড়ালে কিরকম কি বিষাক্ত বা বিষক্রিয়া হয় আমি সে বিষয়বস্তু জানি না, তবে 4-5 দিন সে বেঁচে আছে ছেলেটা। ঠিক আছে, তো তার পর দিন কেউ আর কি চেষ্টা করেছে যে কোনো একজন, মানে মাঝখানে কি মানে তলায় তলায় তো সব খোঁজ নেওয়া হচ্ছে না কার কাছে কে সারাতে পারবে বা এরকম জিনিসপত্র হচ্ছে। তো এরকম নাকি আরেকজন ওঝা বা গুণিনের খোঁজ পেয়েছিল। এবার আমাদের ব্যাপারটা কি হয়েছে, আমরা প্রত্যেকদিন আমাদের পড়া থাকতো না, মানে সায়েন্স গ্রুপে আমাদের সোম বুধ শুক্র পড়া থাকতো এরকম ভাবে। আর বাকি দিনগুলোতে মানে সোম বুধ শুক্র আমরা 8:30টায় ওখানে ইন করতাম, মানে কি হয়েছে না হয়েছে জানার জন্য বা কি হচ্ছে এসব দেখার জন্য। আর এমনি দিনকে না মোটামুটি আমরা দুপুরবেলা খাওয়া দাওয়াটা হয়ে গেল, ঠিক বিকেল 4টে-5টে বাজলো, আমরা 4-5 জন মিলে আমাদের সাইকেলটা নিয়ে ওদের পাড়ার ওই রাস্তাটার সামনে দিয়ে, ওদের বাড়ির সামনে দিয়ে না ঘুরপাক খেতাম, যে কখন আরেকটু লোকজন জড়ো হবে এবং কখন আমরা গিয়ে বাকি জিনিসটা দেখবো যে কি হচ্ছে না হচ্ছে, এরকম একটা বিষয়বস্তু। তো এরকম ভাবে আরেকদিন আর কি একজন ওঝাকে ডাক করানো হয়েছে। তো সেই দিনকে ওরকম ভাবে ওকে শুইয়ে রেখেছে আর কি, এরকম মাদুর পেতে বাইরে এরকম ভাবে শুইয়ে রেখেছে, অনেক লোকজনেরা রয়েছে। এবং হ্যাঁ, একটা কথা মাঝখানে বলি যে ওরা একটু আর্থিকভাবে একটু অসচ্ছল ছিল, সেই জন্য অনেক মানুষের না ওকে মানে টাকা পয়সা দিয়ে হেল্পও করেছে, যে চোখের সামনেই দেখছি যে একটা
জলজ্যান্ত কচি ছেলে এরকম ভাবে মারা যাচ্ছে বা এরকম একটা সমস্যায় পড়েছে, তো প্রত্যেকেই না হেল্প করেছে। ঠিক আছে, অনেকে হেল্প করছিল, তখনও হেল্প করছে, এরকম একটা বিষয় বলছে, টাকা পয়সা দিয়ে বা এরকম কিছু জিনিসপত্র করে। তো এই যে ঘটনাটা, সেদিনকারে যে ওঝাটা এসেছিল, পরে যে ওঝাটা, সাপের ওঝা বা কিছু, তো সেই দিনে একটা প্রচন্ড অদ্ভুত ঘটনা আমরা দেখি। ঘটনাটা এরকম ছিল খানিকটা, যে সাপের ওঝা এসে ওকে সম্ভবত হাতের কবজি টবজিতে কিছু বাঁধছে, লতা পাতা জাতীয় জাতীয় এরকম শিকড় বাকড় টাইপের কিছু কিছু এরকম বাঁধাবাঁধি করছে। তো ওই লতা পাতা যেগুলো মানে কবজিতে কিংবা পায়ের গোছে বাঁধা, সেগুলোর সাথে যে কড়ি হয় না, সেই কড়ি বাঁধা রয়েছে, একটা দুটো তিনটে চারটে, যাই হোক। তো সেই গুণিন নিজের মতন করে একের পর এক আর কি বিড়বিড় করে, আমি জানি না কি বলছে সত্যি বলতে, আর বারবার আমি এটাই বলছি যে সেই সময় আমার বয়সটা অল্প ছিল, আমি দেখেছি যেটা সেটাই একেবারে পুঙ্খানুপুঙ্খ বলার চেষ্টা করছি। তো সেরকম ভাবে আর কি বিড়বিড় করে মন্ত্র পাঠ করছে, করার সাথে সাথে মাঝে মাঝে ওর শরীরে নিজের হাত বোলাচ্ছে বা কপালে বুকে পিঠে ছুঁয়ে দিচ্ছে। তো হঠাৎ করেই একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেই বিষয়টা এতটাই অদ্ভুত লেগেছিল আমার, এবং নট অনলি আমার, সেখানে যারা উপস্থিত ছিল তাদের প্রত্যেকেরই। তীর্থঙ্কর হঠাৎ করে উঠে বসে, আর উঠে বসে ইন দ্য সেন্স এমন ভাবে নয় যে এরকম শুয়েছিল হুট করে উঠে বসলো, ও আস্তে আস্তে মানে হাতের ভর টর দিয়ে উঠে বসে, এবং উঠে বসে সেই গুণিন বা ওঝা যিনি ছিলেন তার উদ্দেশ্যে এরকম হাতের তর্জনী নির্দেশ করে বলতে থাকে, কি ভেবেছিস ওর ভেতর থেকে আমাকে ছাড়িয়ে নিতে পারবি তুই? তোর এত ক্ষমতা আছে? এবং লাস্টের যে কথাটা বলে সেটা এতটাই অদ্ভুত এবং এতটাই ভীতিকর যে সে কথাটা আমার এখনো মনে আছে। ও বলছে যে মা আমার উপর বসে আছে, তোর ক্ষমতা কতটুকু? তুই পারবি আমাকে ছাড়াতে? তুই পারবি না। যদি প্রাণের মায়া থাকে তুই এখনই এখান থেকে চলে যা। এই যে প্রাণের মায়া, এই শব্দটাকে যদি আমরা চলিত শব্দের সাথে মানে কম্পেয়ার করি, তাহলে তো হিসেব মতন একটু ভালো শব্দ এটা, তাই না? কিন্তু প্রাণের মায়া বা এরম জাতীয় কথা আমরা তীর্থঙ্করের মুখে, আমরা তো ক্লাসমেট ছিলাম ওর, কখনো ওর মুখে শুনিনি। ও ডাকাবুকো ছেলে, একেবারেই ডাকাবুকো ধরনের ছেলে। তো প্রাণের মায়া এই শব্দটা ওর মুখ থেকে শোনার পর আমার একটু অদ্ভুত লেগেছিল যে ভাই ও কিরম ভাবে কথা বলছে, আর ওর কণ্ঠস্বরটাও অদ্ভুত। কণ্ঠস্বরটা কিরকম মানে ঘরঘরানি বা ওরকম ধরনের কণ্ঠস্বর নয়, একটু ঘস ঘসে কণ্ঠস্বর। তোর কি মনে হয় তুই পারবি আমায় ছাড়াতে? তোর এত ক্ষমতা আছে? মা আমার উপর ভর করে আছে, প্রাণের মায়া থাকলে এখান থেকে চলে যা। এরম ধরনের, বা আমি এক্স্যাক্টলি করতে পারছি না, বা যাই হোক। এইটা বলে ও না মানে ও তো মাটিতে শুয়েছিল ওই পাটি পেতে বা মাদুর পেতে, তার উপর কাঁথা, এবং তারপরও তো ওইখান থেকে খানিকটা এরকম মাটি নখ দিয়ে খুঁচিয়ে ওই ওঝার দিকে না এরকম ছুঁড়ে মারে। ছুঁড়ে মারার সাথে সাথে আরেকবার বলে, প্রাণের মায়া থাকলে এখান থেকে চলে যা, তোকেও আর কি শেষ করে দেবো, এরম জাতীয় কথাবার্তা বলে। এবং এটার সাথে সাথে আরো একটা কথাও বলে যে এ ছেলের আর কোনো আশা নেই। আমি
টিকটিকি আবার ডেকে উঠল। যাই হোক, তো সে বলে যে এ ছেলের আর কোনো রকম প্রাণের মায়া নেই, মানে প্রাণের আশা নেই। আমি একে খাবো, এর সময় হয়ে এসছে। আজকে 8-9 দিন মতন হয়ে গেল, বা ওরকমই বলছে, 8-9 দিন হয়ে গেছে, এরকম একটা বিষয়বস্তু। 11 দিনের মাথায় এর সময় শেষ হবে, এবং সাথে সাথে আমরা দেখছি তীর্থঙ্করের মুখের ভাব। আগেই উল্লেখ করেছি যে ওর চোখ মুখের যে ধরন বা ওর দৈহিক গড়ন যেটা, সেটা হচ্ছে ফ্যাকাশে ফর্সা বা ফ্যাকাশে সাদা, এবং ওর এই যে হাতের রিস্ট বা এই ফোরামসে নীলচে শিরা দেখা যেত আলগা পাতলা। আমরা দেখতে পাচ্ছি ওর পুরো মুখমণ্ডলে, পুরো ফেসে সূক্ষ্ম সূক্ষ্ম যত রকম শিরা উপশিরা আছে সমস্ত না ফুটে উঠেছে। আর সমস্ত যে ফুটে উঠেছে এখানেই ক্ষান্ত নয়, বিষয়গুলো ফুলে উঠেছে। কখনো কারুর, আমি সত্যি বলতে তখন অবধি এমন কাউকে দেখিনি যার গালের বা মুখমণ্ডলের এই জায়গার বা এই জায়গার অংশের শিরা উপশিরা এরকম ফুলে ওঠে। আমি সেবার ওকে দেখেছিলাম, মুখমণ্ডলের শিরা উপশিরা ফুলে উঠেছে এবং সেগুলো মানে কালশিটে নীল রঙের। তো আমি জানি না এটার সংজ্ঞা কি বা এর ব্যাখ্যা কি, আমি জানি না, সত্যি বলতে আমি জানি না। তবে এই সব হওয়ার পর ওই যে ওঝা বা গুণিন যিনি ছিলেন, তিনি একটা কথা বলেন যে এই ছেলেকে যদি শুধুমাত্র সাপে কামড়াতো বা সাপে কাটতো তাহলে আমি কিছু একটা উপায় বার করে দিতে পারতাম, কিন্তু এই ছেলের সর্পদোষ আছে। এবার সর্পদোষ মানে আমি সত্যি বলতে তখন জানতাম না, পরে হয়তো একবার দুবার ভাবার সময় ভেবেছি যে হয়তো কাল সর্পদোষ, কারণ যেহেতু আমি জ্যোতিষ নিয়ে হালকা পাতলা চর্চা করি বা যাই হোক জ্ঞান আছে অল্প, খুবই সামান্য। বড় বড় জ্যোতিষ বা যাদের ইন্টারভিউ বা যাদের পডকাস্ট আপনারা দেখেন তাদের মতো হয়তো নেই, তবে আমি যেহেতু লেখালেখি করি বা সেই ক্ষেত্র বিশেষে কিছু ক্ষেত্রে মানে এটা পড়তে পড়তে ওই দিকে চলে গিয়েছি বা এরকম বিষয়বস্তু আছে, পরে ভেবে এটা মনে হয়েছিল। তবে বলেছে এর সর্পদোষ আছে, এ জীবনে অনেক রকম ভাবে সাপেদের ক্ষতি করেছে, প্রয়োজনে তাদের মেরেছে এবং তাদের অনেক রকম ভাবে ক্ষতি করেছে। তবে এই কথাটা আমি গুণিনের মুখে ওরকম ভাবে শুনিনি যে উনি উচ্চ কণ্ঠস্বরে এই কথাটা বলছেন বা এরকম কিছু, এরকম শুনিনি। এটা আমি শুনেছি পরের দিন স্কুলে গিয়ে আমার ওই বান্ধবীর মুখ থেকে, মানে যে বান্ধবী হচ্ছে এর বোন বা দিদি, মানে সম্পর্কে বোনই হয়, বয়সে বেশি বলে দিদি। তো সেই আমাকে বান্ধবী বলছে যে এরকম বলেছে জানিস, যে গুণিনটা এসেছিল, সে বলছে যে এর সর্পদোষ আছে এবং একে কোনো রকম ভাবেই যত রকম ভাবে চেষ্টা করা হোক বাঁচানো যাবে না। একটা নির্দিষ্ট সময়সীমা ছিল, যে এই সময়সীমার মধ্যে আর কি আহ মা মনসার পাঁচালী বা এরম জাতীয় কিছু পড়ার কথা উনি স্বপ্নাদেশে বলেছেন, এনারা করতে পারেননি এবং সেই কারণে একে পরলোক গমন করতে হবে বা একে বেশি দিন ধরে রাখা যাবে না। বেশ বুঝলাম বিষয়টা, কিন্তু ওই যতক্ষণ না আর কি তরি তীরে এসে ভিড়ছে ততক্ষণ তো একটা চলতে থাকে, তাই না, যে কি হলো কি হবে, বা লাস্টের এক্সকিউজটা হচ্ছে ভাই কোনো রকম ভাবে আমাদের বন্ধু। সত্যি বলতে ও আমাদের অত বন্ধু ছিল না,
এবার অনেকে শুনে হয়তো বলতে পারবে যে, মানে শুনে হয়তো বলবে যে বন্ধু হিসেবে বন্ধু স্থানীয় একজন মানুষকে বলছে বা একটা ছেলেকে বলছে যে আমাদের বন্ধু ছিল না বা ওরকম কিছু। বাট সত্যি আমাদের বন্ধু ছিল না। যাদের আমরা মুখ চিনি তারা প্রত্যেকে কি আমাদের বন্ধু হয়? যারা দেখছো তারা নিজের বুকে হাত রেখে কথাটা বলো তো। যাদের সাথে হয়তো প্রত্যেক দিনই আমাদের মুখ দেখাদেখি হয় বা কথোপকথন হয়, তারা প্রত্যেকে কি আমাদের বন্ধু হয়? তবে পরিচিত হয়, সেরকমই পরিচিত। কখনো কখনো হয়তো ইয়ার্কি ঠাট্টা মেরেছি, কিংবা হয়তো সেই বয়সে সেম ক্লাসমেট হওয়ার দরুন অনেক ঝগড়াঝাটিও করে ফেলেছি। ওই বয়সে আমরা ক্লাসে বসে যখন ফ্রি টাইম থাকতো তখন পেন ফাইট খেলতাম। ওই পেন ফাইট নিয়েই কত ঝামেলা, কত ঝগড়া হয়ে যেত না, সেটা সকলেই জানে। পেন ফাইট খেলার জন্য ভারী পেন কিনতাম, কেউ হালকা পেন কিনতো, মানে এরকম ধরনের বিষয়বস্তু আর কি। তো দ্যাটস ওয়াই আমরা প্রত্যেক দিনই ওই টাইমটা করে যেতাম, মানে যত তাড়াতাড়ি সম্ভব ওখানে গিয়ে পৌঁছতাম এবং জানতে চাইতাম যে পুরো বা অন্তিম বিষয়বস্তুটা কি হলো। তো ওই যে লাস্ট যে গুণিন এসেছিলেন, তো তার আসার পরে আর কাউকে সেভাবে ডাকা হয়নি। তবে রোজ চেষ্টা করা হতো ওই যে খুব ছোট ছোট এরকম পাতলা পাতলা না বই পাওয়া যায়, যেখানে মা মনসার পাঁচালী বা ওই যে নাম গান গান এই উদ্দেশ্যে বলছি কারণ একটা সুরে পাঠ করতে হতো সেটাকে। তো সেরকম ধরনের জিনিসপত্র করা হতো। আর ওই তীর্থঙ্করকে প্রত্যেকদিন আর কি তার ঘর থেকে এরকম বাইরে বার করে রাখা হতো, শুয়ে রাখা হতো এবং তার আশপাশে প্রত্যেকে বৃত্তাকারে বসে ওই গান বা পাঁচালী পাঠ করত। তো আমরা ওরকম যেতাম। তো একদিন লাস্ট দিন আমার যেটা মনে আছে, লাস্ট দিন আমরা ৩ জন গেছি। প্রত্যেকদিন মোটামুটি ৪-৫ জন করে যেতাম। লাস্ট দিন আমরা যেরকম গেছিলাম ৩ জন গেছিলাম। বাকি ২-৩ জনের আর কি সময় হয়ে ওঠেনি বা ক্লাস ছিল বা কিছু একটা প্রবলেম ছিল বেরো জাতীয় জিনিসপত্র। তো লাস্ট দিন আমরা গিয়ে তীর্থঙ্করকে যেভাবে দেখেছিলাম সেটা সেটা অদ্ভুত। তীর্থঙ্করের দৈহিক বরণটা যদি আমি বলি, ও এরকম রোগা হয়ে গেছে। ও এমনিও রোগাই, আর এতটা রোগা হয়ে গেছে মানে বুকের পাঁজরগুলোকে মনে হচ্ছে মানে 10 প্যাক অ্যাবস, পাঁজরগুলো উঠে আছে এরকম ভাবে। এবং ওর শরীরের মানে রং, ওর শরীরের রংটা পুরো নীলচে বর্ণের হয়ে গেছে। এতদিন ওর ফ্যাকাশে শরীরের দরুন যে সূক্ষ্ম শিরা উপশিরাগুলোকে আমরা দেখতে পেতাম নীলচে বর্ণের, ঠিক ওরকম ধরনের কালশিটে নীলচে বর্ণের ওর পুরো দৈহিক রং হয়ে গিয়েছে। ওর পুরো শরীরের রংটাই নীল হয়ে গিয়েছিল। এবং অদ্ভুত বিষয়, অদ্ভুত বলবো না স্বাভাবিক বলবো আমি জানি না, কারণ ওর বাবা মার মুখে কোনো রকম কোনো কথা ছিল না এবং ওরা প্রত্যেকেই আর কি, যারা বাড়ির লোকজনেরা আছেন তারা প্রত্যেকেই খুব নিস্তেজ, খুব নির্জীব এরম একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এবং তাদেরকে দেখে আর কিরকম পুরো পাশুটে মুখ তাদের। তো ওরকম পাশুটে মুখের ধরন দেখেই কিরম একটা মনে হয় না যে হয়তো কিছু খারাপ ঘটতে চলেছে, হয়তো সময় আর বাকি নেই। আমার একটা বন্ধু ছিল, আমাদের ওই সেম স্কুলেরই ক্লাসমেট, যে ক্লাস 11 যখন আমরা পড়ছি তখন তার হাঁটুতে কর্কট রোগ হয়েছিল এবং তাকেও আমরা দেখতে গেছিলাম। তাকে আমরা জোর করে হাসানোর চেষ্টা করছিলাম। সেও সত্যি বলতে জীবিত নেই। ২-৩ মাসের মধ্যেই সে পরলোক গমন করেছিল। তবে এইটা আর এইটা দুটোর মধ্যে না অনেক তফাৎ আছে। আমার মনে হয়েছিল মানে পরে ভেবে যে কেবলমাত্র তার সন্তানের উপরই নয়, হয়তো বাবা-মায়ের উপরেও কোনো রকম ভাবে কোনো প্রভাব পড়েছিল।
এবং বাবা মায়ের মধ্যে এটা পরে বোঝা গিয়েছে, কারণ আমার ওই বন্ধুর যে দিদিটা, যে আমাদের ক্লাসমেট ছিল, সে বলেছে যে ওর বাবা মা না অদ্ভুত অদ্ভুত সব স্বপ্ন দেখছে, বারবার করে দেখছে যে কেউ একজন এসে তার ছেলেকে আর কি তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। এবং সেই কেউ একজনটা হচ্ছে একটা অদ্ভুত মূর্তি, যেটার মুখ তারা বুঝতে পারছে না, যেটার কখনো দুটো হাত, কখনো চারটে হাত, কখনো বা এক গাদা কিলবিলে সাপের দল তার ছেলেকে ছিনিয়ে নিয়ে, তাদের কোল থেকে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। তো আমরা যেদিন লাস্ট গিয়েছিলাম সেদিনকে আমরা দেখেছিলাম যে ওরকম ওরকম নীলাভ শরীর আর কি। তো তার একদিন বা 1.5 দিন পর সম্ভবত কোনো একটা সন্ধেবেলায় আমার বাবা সম্ভবত মার্কেটের দিকে গেছিল, বা মার্কেটের দিকে গেলে আর কি ওদের বাড়ির সামনের দিয়ে রাস্তাটা দিয়ে যেতে হয়। তো ওই রাস্তা দিয়ে ফেরার সময় বলে বা কারোর থেকে খবর পায় যে ছেলেটা মারা গিয়েছে। আর ছেলেটা মারা গিয়েছে স্বাভাবিকভাবে তো নয়ই, কারণ স্বাভাবিক বিষয়বস্তু এটা চলছিল না। ছেলেটার মুখ দিয়ে মানে ফেনা উঠেছে বা গ্যাজেলা উঠেছে, এরকম জাতীয় কিছু একটা বলে মানে এরকম ভাবে সে মারা যায়। তো আর সেই সময়টাতে না কোনো রকম ভাবে হয়তো সম্ভবত আমাদের গরমের ছুটি পড়ে যাচ্ছে বা যাবে বা গিয়েছে, এরকম কিছু একটা অবস্থা। ঠিক আছে, কারণ ওর যে দিদি, ওই দিদির সাথে আমাদের কন্ট্যাক্ট হয়নি কোনো রকম ভাবে। মানে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট করার একটা মাত্র উপায় ছিল যে ওই স্কুলে আসা, ওই স্কুলে গিয়ে ওঠা হয়নি, বা গরমের ছুটি 1-2 দিনের মধ্যে পড়ে যাবে বললে স্কুলে যাওয়া হয়নি। শুক্রবার হয়তো আমরা স্কুলে যেতাম, শনিবার হাফ ডে ছিল, তারপরের দিন ছুটি, শুক্রবার দিন বা শনিবার দিন আর কি হয়তো বলে ছুটি দিয়ে দেবে, পুরো গরমের ছুটি। তো সেই কারণে যাওয়া হয়ে ওঠেনি বা এরকম কিছু। মোট কথা আমরা শুনেছিলাম যে ও মারা গিয়েছে, এবং শুধু মারা গিয়েছে এটাই আমরা শুনিনি, শুনেছিলাম যে ওকে যে কলা গাছের যে ভেলা হয় সেই ভেলা করে হয়তো ভাসিয়ে দেবে, কারণ সাপে কাটা মৃতদেহকে এরকম ভাবে ভাসিয়ে দেয়। তবে আমি একটা কথা আরো একবার উল্লেখ করে দিই, শহুরে বিষয়বস্তু আর গ্রাম্য বা মফস্বলের বিষয়বস্তু একেবারেই আলাদা। ঠিক আছে, সেখানে অনেক পৌরাণিক ধারণাকে গুরুত্ব দেওয়া হয়, এবং আমার জীবনে এরকম প্রচুর মানে প্রচুর ঘটনা এরকম দেখা আছে যেখানে ভৌতিক বা অলৌকিক জিনিসপত্রের উল্লেখ অদ্ভুতভাবে আছে। সেটা হিমালয় হোক, আমি হিমালয়ে প্রচুর ঘুরেছি, গ্রাম বাংলার মধ্যে বর্ধমান, ঘুষকরা, লাকুড়িয়া, বীরভূম, এরকম জাতীয় জায়গাগুলোতে, শান্তিনিকেতন বা বোলপুর, এই জায়গাগুলোতে অনেক ঘুরেছি। আর তাছাড়াও অনেক জায়গায় ঘুরেছি, বিহার, ঝাড়খণ্ড, দেওঘর, রাজগীর, আরো নানান রকম জায়গায় ঘুরে বেরিয়েছে এদিক ওদিক করে। তো এই জায়গাগুলোর কোর যদি হিসেব মতন ধরা হয় না, তো সেইখানে আলটিমেটলি একটা গ্রাম্য চিন্তাধারা বিরাজ করে। এবং যে পডকাস্টটা তুমি শুনছো, তুমি যেখানে বসে শোনো, তুমি যদি মফস্বল বা গ্রামে বসে শোনো তার ধরনটা অন্যরকম। যদি শহুরে ফ্ল্যাট বা শহুরে জায়গায় বসে শোনো না, তাহলে তোমার পার্সপেক্টিভটা একদম অন্যরকম লাগবে। কারণ ডিজিটালি বা চ্যাট জিপিটি বা এআই এর দুনিয়াতে যে এইরকম ঘটনা তোমার সামনে আসছে, তাহলে তোমার সেটা বিশ্বাসযোগ্য নাও হতে পারে। কারণ কি? কারণ তুমি এই জিনিসপত্রগুলো কখনো ফেসই করোনি, তাই নয় কি? যারা মফস্বল বা গ্রাম্য অঞ্চলে বসে শুনছে, আমি এখানে বলে দিচ্ছি, আমি এখানে লিখে দেওয়ার মতন বিষয়বস্তু নেই, তবে বলে দিচ্ছি, এটাই সব থেকে বড় প্রমাণ। যারা গ্রাম্য অঞ্চলে বসে শুনছে, যেমন ধরো বর্ধমান, লাকুড়িয়া, বীরভূম, বোলপুর, বা হিমালয়ের কোনো গ্রাম যেখানে আমার বাংলা ভাষাটা তারা বুঝতে পারছে, এসব জিনিসপত্রগুলো হয়। বা সুন্দরবন, সব থেকে বড় কথা সুন্দরবন, দেবী মনসা কিন্তু সুন্দরবনেরও একজন, মানে দেবী মনসা আর কি সুন্দরবনেও প্রাধান্য পায়। দেবী মনসা, দেবী শীতলা, দেবী সন্তোষী মা, তারপরে হচ্ছে দেবী
উম, বনবিবি, এই ধরনের দেবীগুলো বা শক্তিগুলো সুন্দরবন অঞ্চলেও বা বাদা বন অঞ্চলেও অনেক প্রাধান্য পায়। আমি নিশ্চয়ই বলবো যে তোমরা কোথা থেকে শুনছো এই ঘটনাটা, আমাকে কমেন্টে জানাও, এবং কেমন লাগছে বিষয়টা বা তোমাদের মতামত কি এই বিষয়টা সম্বন্ধে সেগুলোও জানাও। যাই হোক, আমি ঘটনাতে ফিরে আসছি। তো তারপরে আর কি আমি শুনতে পাই, মানে আমরা শুনতে পাই যে ছেলেটা মারা গিয়েছে, এবং আমরা তাকে দেখতে গিয়েছিলাম, এবং দেখতে গিয়ে দেখছি ছেলেটার শরীরটা না, মানে তীর্থঙ্করের শরীরটা একেবারে কালশিটে নীল বর্ণের হয়ে গিয়েছে। কারণ ওরা ভেবেছিল যে, কারণ পৌরাণিক একটা ধারণা অনুযায়ী ওদের মনে হয়েছিল যে কলা পাতার ভেলায় করে আমাদের গঙ্গায়, আমাদের বাড়ির কাছাকাছি গঙ্গা আছে, গঙ্গাতে ভাসিয়ে দেবে। তো ওরা সঠিক একরকম ভেলা আর কি তৈরি করে উঠতে পারেনি। তবে সত্যি বলতে কি, ওরা চেয়েছিল যে গঙ্গায় ভাসিয়ে দেবে এবং গঙ্গা উপকূলবর্তী অঞ্চল অব্দি তাকে এনেও ছিল। তবে শেষ অবধি আর সেভাবে কিছু করে উঠতে পারেনি, সেই কারণে তার দেহটা দাহ করা হয়। তবে খারাপ লেগেছিল, ইভেন আমাদের স্কুলের যারা স্যার ম্যাডাম যারা রয়েছেন তারাও তো তাকে চিনতো। ব্যাপারটা কি বলতো, স্যার ম্যাডামরা না দু রকম ধরনের ছাত্রদের বেশি চেনে। এক হচ্ছে খুব বজ্জাত, খুব বাওয়াল পাকানো পাবলিক, এক হচ্ছে খুব সুবোধ বালক ধরনের পাবলিক। মাঝখানের মানুষদের তারা খুব একটা চেনে না, ঠিক আছে? তো ও ছিল হচ্ছে ওরকম খুব আর কি, ক্লাসে ডিস্টার্ব করতো বা কিছু, বা যাই করুক, মানে আলটিমেটলি একটা কথা কি জানো তো, মানে অল্প বয়সে তখন বাচ্চারা এগুলো করবে না কি, আমি এখন ভাবলে মনে হয় যে হ্যাঁ ভাই, তখন আমি বাচ্চাই ছিলাম, ঠিক আছে? তো বাচ্চারা দুষ্টামি করবে না ক্লাসে, বা যদি নাই করে তাহলে কোন স্মৃতিটা রাখবে? আর ও হেভি কিছু পড়াশোনা তো ভালো ছিল না, মার্জিনাল ছিল, তো কোন স্মৃতিটা রাখবে, তাই না? তো স্যার ম্যাডামরাও আর কি সেই নিয়ে খুব দুঃখ প্রকাশ করে, এবং আমাদের স্কুলে ওর এই মৃত্যু সংবাদ, সেটার জন্য আমরা এরকম একদিন নীরবতাও পালন করি, মানে ওকে শ্রদ্ধা জানানোর জন্য বা সমাদর জানানোর জন্য বা স্নেহ জানানোর জন্য। যাই হোক, তবে ওর দেহ দাহ করা হয়েছিল, ওকে ভাসিয়ে দেওয়া হয়নি। তবে তার বাবা মা ভাই এবং ওই জ্যাঠতো বোন বা দিদি বা খুড়তুতো বোন বা দিদি, তারা এখনো জীবিত আছে, তাদের সাথে আমার রাস্তাঘাটে এখনো দেখা হয়। তবে আমরা, মানে তাদের সাথে আমি সেভাবে পরিচিত নই, যতটুকু ওই বন্ধু হিসেবে পরিচিত ছিলাম। তবে এরকম একটা ঘটনা ঘটেছিল, এবং এর কনক্লুশন কি বা কিছু, মানে এটা একটা অধরা ঘটনা হিসেবে বলা যায়। তো এটার একটা জিস্ট বা মোরাল হিসেবে যদি কিছু পাওয়া যেতে পারে, তাহলে আমি প্রত্যেক শ্রোতাদের বলবো যে যেখানে সেখানে তোমরা টয়লেট করো না। সেটা পরিবেশ পরিষ্কার রাখতেও সাহায্য করে, এবং তোমাদের নিজস্ব এরকম ধরনের জিনিসপত্র ফেস করার থেকেও তোমাদের বিরত রাখবে, ঠিক আছে? নির্দিষ্ট জায়গায় টয়লেট করো বা ওরম জাতীয় জিনিসপত্র করো, বা সাপ খোপ বা যে কোনো ধরনের প্রাণীদের তোমরা মারধর করো না, ঘরে ঢুকে যেতেই পারে। আরে আমরা মানুষেরাও তো প্রাণীদের জঙ্গলে বেড়াতে যাই, প্রাণীরা কি আমাদের সবসময় মেরে দেয়? মেরে তো দেয় না। তো আমরা কেন মেরে দিই? কেবলমাত্র আমরা সেই জায়গাটা পয়সা দিয়ে কিনেছি, সেটার উপর পয়সা দিয়ে ঘর বাড়ি বানিয়েছি, সেটার জন্য মেরে দিই যদি ভুল করে ঢুকে যায় তারা? এটা করো না, মেরো না তাদের, তাড়িয়ে দাও, দরকার পড়লে ধরে সরিয়ে দাও, তো মেরো না यार। তখন তুমি নিজের আত্মরক্ষার জন্য কিছু করতে পারো যখন সে তোমাকে অ্যাটাক করছে, কিন্তু ঘরে একটা সাপ ঢুকে যেতেই পারে, কারণ তাদের বন জঙ্গল গাছপালা সমস্ত কিছু কেটে সাফ করে আমরা ঘর বানিয়ে নিচ্ছি। তারা কোথায় যাবে বলো তো? তারাও তো ভগবানের সৃষ্টি, প্রভুর সৃষ্টি। তাই যাই হোক, তোমরা হিংস্র হয়েও না, অনাচার করো না,
নিজে সাফ থাকো, পরিষ্কার থাকো, দেখবে সমস্ত কিছু পরিষ্কার থাকবে। যাই হোক, আজকের আমার এই ঘটনাটা এতটুকুই ছিল। তোমরা জানিও নিশ্চয়ই যে কেমন লাগলো এই ঘটনাটা, আর তোমরা কোথা থেকে শুনছো সেটাও জানিও।